আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে। যদি আপনাদের কেউ মেম্বারশিপ গ্রুপে ঢুকতে চান তাহলে এখানে ফোন দিয়ে আমাকে জানাতে পারেন, মেসেজ দিয়ে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রসেস জানিয়ে দিব। আচ্ছা, আজকে যেখানে আমরা বাজারে কি ঘটলো, আজকে আমরা 44 পয়েন্ট মাইনাস, এবং মাইনাস তো হবেই। মার্কেট যখন বাড়ে সে তখন যেরকম খুশি হন, মার্কেট নামবে এটাও মেনে নিতে হবে। মার্কেট কখনোই সারাদিন বাড়বে না, এই জিনিসটা অনেকেই আসলে মানতে চান না, আমি জানি। এবং বারবার বলতে থাকেন, ভাই মার্কেট কেন নামতেছে, মার্কেট কেন নামবে। নিজের কাছে প্রশ্ন করেন, মার্কেট কোন জায়গায় গেলে আপনি খুশি হবেন? মার্কেট এখন তো আছে 5,500, 6,000 গেলে খুশি হবেন? 7,000, ধরলাম 8,000 গেল। 8,000 যাওয়ার পর আপনি জানেন 8,000 যাওয়ার পর আপনি স্টক কিনবেন, এরপর মার্কেট নামলো, তো আপনি তো তখনও ধরা। তো সূচক যে পর্যায়ে যাক, এটা 8-10 গেল, আমি চ্যালেঞ্জ দিয়ে এটা লিখে রাখলাম। এই ভিডিওটা আপনি ক্লিপ লিখে রাখেন যে সূচক 10,000 যেদিন যাবে এবং ওইখান থেকে যখন নামবে তখন অনেকে বলবো, ভাই আমি তো লসে, আমি তো দেউলিয়া, আমার কিছু করার নেই। তো এই মার্কেটে আসলে আপনি জানা ছাড়া, টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া, যে জানে তাদের সাথে না চললে, না বুঝলে, মার্কেটটাকে না চিনলে আলটিমেটলি আপনি লস করবেনই। এগুলা যতই বলেন কিছু করার নাই, যতই আমাদের অ্যানালিস্টদের গালি দেন, আর কথায় কথায় আমি দেখি কমেন্টে আমাদের দোষ দিচ্ছেন। শুধু আমি না, বাকি অ্যানালিস্ট যারা আছে তাদের কমেন্টও আপনারা দেখি, মানে আমরা যারা নিয়মিত ভিডিও দিই আমাদেরই আপনারা দোষ বেশি ধরেন। কিন্তু আমাদের কথায় কি মার্কেট বাড়বে বা আমাদের কথা কি মার্কেট কমতেছে? আপনি কি জিনিসটি এরকম মনে করেন? এরকম হইলে আমি বললাম যে মার্কেট 10,000 যাক কালকে থেকে, দেখেন তো যায় নাকি। মার্কেট কি আমরা বললেই একটা জায়গায় যাবে? আমরা হচ্ছে মার্কেট আপনাদের একটা জায়গা দেখে অ্যানালিসিস করে আপনাকে ধারণা দেওয়া, আন্দাজ দেওয়া। ধারণা কি? যেমন প্রথমে আপনাদেরকে বলছিলাম এই জোনটা খেয়াল রাখেন, এটা কিন্তু আমি বলছি, আমার পুরানো ভিডিওতেও আছে, এগুলো এমনি বলে আপনি এই জোনটা খেয়াল রাখেন, এই জোনে এসে ঢুকবে মার্কেট, এবং এই জোনটা যদি ব্রেকআউট করে তাহলে এক্সিট করে ফেলবেন। সত্যি এই জোনটা ব্রেকআউট করার চান্স যখন এখানে বলছে ব্রেকআউট দিবে, তখনই আমরা এক্সিট করে ফেলছি। যখন এই জোনটা এই জায়গায় 2-3 দিন নামা শুরু করছে এবং এই জায়গায় ঘুরছে, আমরা অনেকেই এক্সিট করছি। এখন যদি আপনি এক্সিট না করেন তাহলে এটা হচ্ছে মানে আর কাউকে বলে লাভ নেই। মার্কেট এখান থেকে আবার উঠবে, আবার নামবে। এর আগে জীবনে কি করছে এটা চিন্তা করেন। সবসময় অতীত দেখবেন, অতীত দেখলেই দেখবেন আপনার ভুলগুলা চোখে পড়বে। অতীত থেকে শিক্ষা নেওয়া সবচেয়ে বড় জিনিস। দেখুন মার্কেট এর আগে কি করলো, আমি আপনাদেরকে একটু অতীত চিন্তা করেন, এর আগে কি করছে, চার্টগুলো দেখেন। এই যে মার্কেট যখন এখান থেকে উঠা শুরু করছে, ভালো করে দেখেন, টানে টানে উঠছে, খুশিতে সব এখানে যারা ছিল খুশিতে নাচানাচি করছে। এরপর কি হলো, টানা অনেক দিন ডাউন, ডাউন খায় নাই। তো এরপরে এই জায়গায় যদি কান্নাকাটি করে আপনি বলেন মার্কেট শেষ, মার্কেট কিচ্ছু না, অ্যানালিসিস কাজ করে না, তাইলে কেমন হবে? একইভাবে দেখেন মার্কেট আবার টান মেরে উঠছে, আবার কিন্তু অনেক দিন এবং শার্প অনেক নিচে নামছে। এখানেও কিন্তু অনেকে কান্নাকাটি চিল্লাচিল্লি করছে, কিন্তু আলটিমেট তো লাভ নেই। আমাদের বুঝতে হবে মার্কেট কোন জায়গায় এক্সিট নিব, কোন জায়গায় এন্ট্রি নিব, এটা হচ্ছে বড় জিনিস। এটা যে দেশে যান, প্রত্যেক দেশের মার্কেট বাড়ে কমে, এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। এরপর দেখেন এক টানে বাড়ছে, এরপর দেখেন স্লোলি মার্কেট নামছে নামছে নামছে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট, একটা মার্কেট কই যাবে, কোন জায়গায় এন্ট্রি নিব, বের হবো। এর জন্যই আমরা নিয়মিত আপনাদেরকে এন্ট্রি, স্টপ লস, এক্সিট প্ল্যান সবকিছু বলে দিই। সো আজকে যেখানে এখন দেখেন যে মার্কেট 44 পয়েন্ট মাইনাস। আজকে আমি যেটা বলতে চাই যে আমার যে মনে হয় মার্কেট যে তার কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড এটা শেষ করার কাছাকাছি চলে আসছে। আশা করি আর 2-3 দিনের মধ্যেই এই মাইনাসটা স্টপ হয়ে যাবে, হয়তো কালকে থেকে স্টপ হয়ে যাবে, কারণ আজকেও আমরা দেখছি বায়ার অ্যাক্টিভ, এবং অনেক মানুষ একবার কিন্তু -40 থেকে একবার কিন্তু পজিটিভ 5-10 হয়েছিল, এরপর আবার মাইনাস কিন্তু বাড়ছে, সেরকম আপ ডাউন করে করে গেছে। দ্যাটস ওয়াই আমরা মনে করি যে মার্কেট ঘোরার চান্স চলে আসছে, সময় চলে আসছে, এবং ট্রেড ভ্যালু আরও কমে গেছে। এখানে ট্রেড ভলিউম ছিল দেখেন আস্তে আস্তে 1400 থেকে নেমে নেমে এখন 500-তে। সো আস্তে আস্তে কমতেছি কমতেছি, এর মানে সেলার কমে যাচ্ছে, মানুষ সেল দিচ্ছে না, মানুষ সচেতন হচ্ছে, এটাই হওয়া উচিত। না বুঝে সেল দিয়ে আর লাভ নাই। অলরেডি যখন নেমে গেছে, আপনার সেলের চান্স ছিল এই জায়গায়, এই জায়গায়, এরপর শেষ চান্স ছিল এই জায়গায়, এই জায়গার পর যখন এই টানা তিনটে হয়ে গেছে, এরপর আর সেল দিয়ে লাভ নেই। আর এখন মার্কেট ঘোরার টাইম চলে আসছে। এখন সেল দিলে ওইটা আর ঘুরলে আর ওইটা সেম দামে কেনার সুযোগ পাবেন না। এখন 300 একটা ডিক্লাইন, ঠিক আছে, টাকা যথারীতি ফার্মাসিউটিক্যালে টাকা ঢুকতেছে, ব্যাংকে ঢুকতেছে, কিন্তু ব্যাংক আলটিমেটলি লাভ নেই, ব্যাংক অনেক বড় পেড আপ, ব্যাংক নড়ানো কঠিন। আচ্ছা, আর এখানে তো লালি লাল, এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন দেখেন এটা পরে দেখাচ্ছি। যদি এই ডিএসসি আমরা সূচকে যাই, তাইলে এই জায়গায় খেয়াল করুন, মার্কেট এর আগেও আমি 2-1বার বলেছি যে এই একটা জোন যদি এখানে না আটকে, তাহলে এই যে 5200 থেকে 300 জোনে ঢুকবে। এখন এই জোনে ঢোকার জন্য মার্কেট অলরেডি ক্লোজ চলে আসছে। এইটা ব্রেকআউট দেওয়ার সাথে সাথেই মার্কেটে অনেক সেল প্রেসার আসছে, অনেকে সেল দেওয়া শুরু করছে, এবং এতে মার্কেট এই জোনের কাছাকাছি।
এবং 300-তে আসলেই আমি মনে করি এটা একটা স্ট্রং জোন সাপোর্ট পাবে। এরপরও যদি নামে তাহলে আরেকটু নামতে পারে। তো এই জায়গায় চলেন আমরা একটু ফিবোনাচি রিট্রেসমেন্ট করি, তাইলে একটা বুঝবো যে দেখি কেমন কতটুকু যেতে পারে। তো এইখান থেকে যদি আমরা একেবারে বটমে জায়গাটা চেক করি তাহলে দেখেন, একটু আমি ক্লোজ করি, জুম করি, দেখেন এখানে ফিবোনাচিতে 618 যেটা সেখানে দেখাচ্ছে যে 0.61 যেটা সেখানে দেখা যাচ্ছে ফিবোনাচিতে 5260-50 এই জোনে। অর্থাৎ 5260-50 জোনটা যদি আমি আপনাকে বের করে দেখাই তাইলে এটা হবে গিয়ে ধরেন এই জোন, এই যে 5250 ধরেন 5250-এ ফিবোনাচিতে দেখাচ্ছে যে 5250-এর আশেপাশে মার্কেট, মানে মার্কেটের হচ্ছে একটা ভালো সাপোর্ট এবং এখান থেকে কামব্যাক করতে পারে। তাই 5300 ঢোকার পরই আমি বলবো যারা নতুন কিনতে চান তারা 5300 পয়েন্টে নামার পর আস্তে আস্তে কিছু করে হালকা হালকা টাকা মানে আবার ইনভেস্ট করতে পারেন। যদি আপনি আগে থেকে ক্যাশ আউট করে রাখেন তাইলে কিনতে পারেন। এবং 5250-এর যদি একান্তই নামে 300তেও যদি সাপোর্ট না হয় তাহলে আশা করি ইনশাল্লাহ 5250 হচ্ছে লাস্ট, এর নিচে যাওয়া উচিতই না। এর নিচে গেলে তো আর মানে সব অ্যানালিসিস ভুল চলে গেল, তাইলে আর আসলে অ্যানালিসিস উপরই কারোই ভরসা থাকবে না। বাট সত্যি কথা হচ্ছে এই জায়গা থেকে ফেরাটা খুবই উচিত, খুবই জরুরি, মার্কেটের হয়ে গিয়েছে এবং আশা করি এখান থেকে ফিরবে। তো দেখেন কেনার ক্ষেত্রে এখন দেখেন মার্কেটে একটা স্টক নিয়ে কিরকম গেমলিং হয় বা কিরকম খেলা হয়। দেখেন জিকিউ বল পেন পুরা মার্কেট লাল, এটা খেয়াল করেন, পুরোটা মার্কেট লাল, সবগুলা স্টক লাল, কিন্তু জিকিউ কিন্তু নামে নাই। খেয়াল করছেন? এই জিকিউ বল পেন এইখান থেকে এইখানে হালকা নামে এখানে উঠছে, এর মানে আসলে কি? মানে এই লো পেড শেয়ারগুলোর কিন্তু শেয়ার অনেক কম এবং এই শেয়ারগুলা একটা গোষ্ঠী, একটা গোত্র তাদের হাতে নিয়ে নিছে এবং সবগুলো শেয়ার তাদের হাতে, পাবলিকের হাতে শেয়ার নাই, থাকলেও 2-4টা, সবগুলা ওদের হাতে। এখন ওরা নিজেরাই প্রতিদিন একজন আরেকজনের কাছে সেল করে করে দাম বাড়ায়, বাই করে, সেল বাই করে করে দাম বাড়িয়ে বাড়িয়ে এটাকে এখন দেখেন 161 থেকে 500 টাকায় চলে আসছে। এবং সবই আমি মানতাম যদি এখান থেকে এখন এটা নামতো, পাবলিক যদি এখানে থাকতো সেল দিয়ে টানা নামাইতো, যেমন টিরিলের ক্ষেত্রে হয়েছে। টিরিল কিন্তু টানা নামতেছে মানে পাবলিক ভয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু এগুলা শেয়ার আসলে সব হচ্ছে এমন মানুষের হাতে, তারা এগুলা কেমনভাবে রাখছে, তারা এগুলো হয়তো আরো উপরে নিবে, নিয়ে আমাদেরকে ধরা হবে। এই শেয়ারগুলো থেকে একটু বিরত থাকবেন, একটু মানে রিক্সি শেয়ার যদি একান্ত ঢুকেন তাহলে আপনার নিজের ইচ্ছায় নিজের রিক্স বুঝে ঢুকেন, আমি পার্সোনালি তখন এগুলোতে বলি না। এবং দেখেন এই যে কি বলবেন আমার জন্য একটা শিক্ষা, যে দেখেন এই স্টকগুলো কালেক্ট করছে কতদিন থেকে একই জোনে, এই একই জোনে। ইনফ্যাক্ট মনে আছে এপ্রিল মে জুনে যখন মার্কেট পুরো মার্কেট ডাউন তখন জিকিউ দেখেন সেম জায়গায়, মানে সেম জায়গায় স্টকগুলো কালেক্ট করছে এই পুরা জোন, এই যে ফেব্রুয়ারি 2025 থেকে জুন 2025 এই 5-6 মাস পুরা কালেক্ট করছে। ইনফ্যাক্ট এই জায়গাও কালেকশন ছিল, ওরা অনেক সময় নিয়ে কালেক্ট করে এবং আর্টিস্ট ক্যালকুলেট। এখানে দেখেন বাড়ার পর ভলিউম কমে গেছে, মানুষ এখন কিনতেছে না। বাড়ার পর নিয়মে ভলিউম বাড়া উচিত না, কিন্তু কেউ কিনতেছে না, এরকম দেখা যাচ্ছে কেউ কিনতেছে না, বেচতেছে না। কিন্তু এই জায়গায় বড় বড় ভলিউম, এই জিনিসগুলো আসলে কারা হাতিয়ে নিল, এই জিনিসগুলো আপনার জন্য শিক্ষা, একটু দেখবেন। এইভাবে বড় বড় ভলিউমে এরকম কিন্তু এখন অনেক স্টক আছে যেগুলা কালেকশন চলতেছে। আমি নাম এখানে পাবলিকলি বলবো না, বললে এগেইন আপনারা আমাকে দোষ দিবেন, গালি দিবেন। কিন্তু এরকমও এখন অনেক স্টক আছে যেগুলা কিন্তু এরকম বড় বড় ভলিউমে কালেকশন হচ্ছে। এবং আপনি এখন এই ফেজে আসেন, এই ফেজে, এইগুলা ফেজে, এই যে বিরক্তকর ফেজে যখন মার্কেটে একই জায়গায় দামে আছে, এটা বাড়তেছিল না, কি করব। কিন্তু যখন মনে করেন টান দিবে তখন এই স্টকগুলো আর পাবেন না। তো স্টকগুলো এইখানে না কিনে এই বটমে কেনার চেষ্টা করুন। টিলিল দেখেন, এক ভাই আমাকে টিলিল নিয়ে নিয়মিত মেসেজ দেন, কষ্ট লাগে ওনার জন্য, এর জন্য আমি এই টিলিল নিয়ে বারে বলি। উনি আসলে কিনছে 88 টাকায়, চিন্তা করে দেখেন 88 টাকায় কয়েক হাজার শেয়ার কিনে বসে আছে। এবং 88 টাকায় কেনা দেখেন 80-র উপরে যাওয়ার পরই আমি সবাই বলছি রিস্কি শেয়ার কিনিয়েন না। আর 90-95-তে আমার গ্রুপেরই অনেকটা আমি সেল দেওয়াইছি, ওনারা আমার বলছেন টিরিলে আছেন, বলছি সেল সেল সেল। এখন 80-র উপরে কেনার, 88-র এই প্রাইসে কেনার পর দেখেন টানের টান নামতেছে। এগুলো আসলে পাবলিক ছিল, টিলিল পুরোপুরি গেমলিং না, টিলিতে পাবলিক অনেক ছিল, যে কারণে পাবলিক একটানে ছাড়তেছে, গেমলারও ছাড়তেছে, পাবলিকও ধুমায় ছাড়তেছে। কারণ মার্কেট ডাউন, আর এত উপরে একজন মানুষ যখন এই 25-এ কিনে অথবা এই 47-50-এও কিনে, সে 95-তে গেলে তার টাকা 4 গুণ হয়ে গেছে, 3 গুণ, 2 গুণ হয়ে গেছে, সে কেন থাকবে? এটাই আসলে টিলিলের ক্ষেত্রে হচ্ছে। হয়তো এখানে একটা সাপোর্ট নিতে পারে, কিন্তু আলটিমেটলি কত, আর এখানে কত বড় ভলিউম, মানে কত মানুষ আজকে সেল দিয়ে বেড়ে গেছে, কত মানুষ। বাই করার ক্ষেত্রে ভলিউম নাই, সেল করার ক্ষেত্রে ভলিউম কি? টিলিল মানে আসলে যে আটকাবে না কি না, নেমে কই যাবে, আমি খুবই মানে ভয় পাচ্ছি। ওই ভাইয়ের জন্য আমি টেনশন করতেছি যে আসলে উনি অনেক লসে পড়ে গেছেন। এগুলা শেয়ার থেকে উচিত
বের হয়ে যাওয়া, এর জন্যই অ্যানালাইসিস জানতে হয়, এর জন্যই স্টপ লস নিতে হয়, এর জন্যই রিস্ক রেওয়ার্ড রেশিও, কোথায় এন্ট্রি জোন, কোথায় এক্সিট জোন, এগুলো নিয়ে প্ল্যানিং করে জেনে বুঝে চলতে হয়। একেবারে আপনি এখানে লাখ লাখ কোটি টাকা ইনভেস্ট করতেছেন আর একটু অ্যানালাইসিস শিখেন না, একটু জানেন না, একজন অ্যানালিস্টের কাছে যান না, তাহলে কেমনে হবে? এটা নিজেকে প্রশ্ন করেন। যাই হোক, যাওয়ার আগে আমি দুই একটা জিনিস বলে যাই। মার্কেটে অনেকে আছেন এখনো ব্যাংকের পাগল এবং ব্যাংক কিনবেন, কিন্তু ব্যাংক দেখেন আলটিমেটলি খুব বেশি বাড়বে না। এবং ব্যাংকের এই নিউজগুলো আসলে খেয়াল রাখবেন যে ব্যাংক খাত বিপর্যয়ে 12 ব্যাংক দেউলিয়া, 15টি ভঙ্গুর। 12 ব্যাংক দেউলিয়া মানে কোনগুলা, এগুলো আপনারা জানেন। এই দেখেন আজকে লুজারে কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি মানুষকে মারছে দেখেন তাকায়া। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অবস্থা, আপনার এসআইবিএল, এক্সিম ব্যাংক, জিআইবি, এসআইবিএল, খুবই বাজে অবস্থায়। তো এইগুলা নেগেটিভ বাজে স্টক থেকে আসলে খেয়াল রাখুন, সরে থাকুন। যেহেতু এগুলো দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে, এগুলো আসলে কেউ এই ব্যাংকগুলায় টাকা রাখতেছেও না, কেউ ব্যাংকগুলা এই দেন আরো 15টি অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে, 12টি কার্যত দেউলিয়া। তো এই ব্যাংকগুলা আসলে কেউ টাকা রাখতেছেও না। টাকা না রাখলে ব্যাংক চলবে কেন? নিজে চিন্তা করেন। নতুন একটা অ্যাকাউন্ট কেউ খুলতেছে না, নতুন টাকা কেউ রাখতেছে না, ওই ব্যাংক চলবে কেন? ব্যাংক তো মানুষের টাকা নিয়েই ওইটা নিয়ে ইন্টারেস্ট দিয়ে ওইটা নিয়ে বিভিন্ন ব্যবসায় কাজে লাগিয়ে চলে। তো এরকম না করলে ব্যাংক চলবে কেমনে? আর ওই ব্যাংকের যে টাকা ছিল মানুষ তুলে ফেলতেছে, তো ব্যাংকের কাছে যেগুলো ছিল সেগুলোও চলে গেছে। এই ব্যাংকগুলো, এই যে জিআইবি, ইউনিয়ন, এক্সিম, এগুলো আলটিমেটলি কেমনে চলবে আমি জানি না। এখন এগুলো তো ইনভেস্ট অনেকে করে, কিন্তু খুব রিস্কি এগুলো স্টক, বুঝছেন? আমি আপনাদের সাধারণ বিনিয়োগকারী সবসময় বলবো সরে থাকেন, দূরে থাকেন। আপনার যদি কোটি কোটি টাকা থাকে তাহলে ইনভেস্ট করেন, তাইলে এগুলো স্টক এক সময় মার্কেট 1 বছর 2 বছর পর বেড়ে যেতে পারে। কিন্তু আপনি যদি মিনিমাম টাকা নিয়ে মার্কেটে ঢুকেন, সাধারণ একজন মানুষ হন, তাহলে এগুলো রিস্কি স্টক অ্যাভয়েড করেন। এই যে ফাইন্যান্স সেক্টরগুলো বাস খাওয়া, ফার্স্ট ফাইন্যান্স বাস খাওয়া, প্রিমিয়ার লিজে ফাইন্যান্স সেক্টর সবগুলো বাস খাওয়া, কারণ ফাইন্যান্স নিয়ে নেগেটিভ নিউজ আছে। আচ্ছা, আইবিসি ব্যাংকের অবস্থা খারাপ। আচ্ছা, এই যে দেখেন মিথুন নিট নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেন। মিথুন নিটিং এইটা মনে হয় 2-3 বছর থেকে বন্ধ, কি 5 বছর থেকে বন্ধ, আমি জানি না। এটা নিয়ে কোনো কথাবার্তাই নাই। দেখেন গত 24 থেকে একই জায়গার মাঝে ঘোরাফেরা করতেছে। জাস্ট এখানে আসলো চাইনিজ কোম্পানি কিনতেছে, নিউজ ছাড়লো, দুমাদম আপনারা কিনলেন। এই জোনে কিন্তু গেমলার কিনে রাখছে, কারণ এই জোন দেখেন একই জায়গায় গেমলার কিনে ফেলছে। একই জায়গায় গেমলাররা এই জোনে ওর এখানে কত 14 থেকে 15 টাকায় সে কিনছে, মাত্র 1 টাকার মধ্যে সে কিনছে। কিনে সে নিউজ দিল, বিভিন্ন ইউটিউবারও বললো যে ভাই এটা চাইনিজ কোম্পানি, এইটা হল্ট কিনেন পাগল। সবাই কিনলেন, কিন্তু আপনারা কিনছেন বেশিরভাগই এই জায়গায় 19 টাকায় 20 টাকায়। আমাকে মেসেজ দিচ্ছেন, আমি তো জানি। এই জায়গা থেকে দেখেন নেমে আবার এই 15 জনে ঢুকছে। গেমলার আবার এইখানে হয়তো কিনবে, জিনিসটা বুঝছেন? কিনে আবার কালকে একটা নিউজ বার করবে, 1 মাস 2 মাস 6 মাস পর চাইনিজ কোম্পানি ডিল সাইন করে ফেলতেছে, সঙ্গে সঙ্গে আবার 2 দিন পর। খুব সুন্দর করে এইগুলা জিনিস নিয়ে মানুষকে বোকা বানানো হয়। কষ্ট লাগে মানুষের এই অবস্থা দেখলে, কারণ আমরা নিশ্চিত অ্যানালাইসিস করে যেগুলো দেই সেগুলো আপনারা বিশ্বাস করেন না, কিন্তু গেমলারের নিউজ আপনারা বিশ্বাস করে চলতে থাকেন এবং গেমলারের হাতে মারা খেয়ে আসলে গেমলারে কিছু বলতে পারেন না। আমার ইউটিউব কমেন্ট বা আরো অ্যানালিস্ট আমি দেখছি ইউটিউব কমেন্টে আপনারা ধুমধারাকে নেগেটিভ কমেন্ট করতেছেন, কিন্তু এই গেমলারদের আপনারা ধরতেও পারেন না, আপনারা জানেন না। দেখেন লিব্রা কে মাইর খাওয়াইলো? লিব্রা নিয়ে কি হলো? এগুলো স্টক তো বাস্তব জিনিস, এগুলো থেকে সরে থাকেন। আমার কথা হচ্ছে মার্কেটে এত স্টক, নেগেটিভ ফালতু স্টক আমি কেন যাবো? আমি পজিটিভ ভালো স্টক খুঁজি, ভালো স্টক নিয়ে ট্রেডিং করি। নেগেটিভ করতে চাইলে করেন, কিন্তু রিস্কি। আচ্ছা, যাওয়ার আগে আপনাদের দেখেন এই যে বারাকা আজকে একটা বাস কেন হইলো? বারাকা যেটা নিয়েছে, বারাকা আর জাইন্স বিন দুইটাই কিন্তু বাজে অবস্থায় ছিল না, কিন্তু এই যে মার্কেট আমাদেরকে বাস দিল কি, ডিএসি করলো কি, এই দুটা শেয়ারকে হঠাৎ করে জেডে নিয়ে নিল কোনো কারণ ছাড়া, জাস্ট নাকি প্রোডাকশন বন্ধ। আচ্ছা, জেডে নেওয়ার কি দরকার? এটা চালিয়ে বলতে পারতো যে ওদের প্রোডাকশন বন্ধ, এরপর 1 সপ্তাহ পর 1 মাস পর জেডে নেন। আজকে কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে এইটা বলার কারণে দেখেন কি হল্ট হয়ে এক টানে নেমে গেছে। যাদের স্টক হাতে আছে তারা সবাই ধরা। আমার নিজেরা তো কিছু স্টক ছিল, আমি ওই জায়গায় ধরা খাইছি, কিচ্ছু করার নাই। আগে থেকে কোনো বলে অ্যানালিসিস বলতেছে বাড়বে, কিন্তু এই যে এরকম একটা ফালতু নিউজ জেডের, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, কোনো কিছু নিয়ম ঠিকানা নেই। এর কারণে এই স্টকের পুরো মুভমেন্টটা নষ্ট হয়ে গেল। স্টক কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্টে ছিল। বারাকা দেখেন এই সবুজ লাইন টাচ করে লালে আসছে, লালের পর নীলের পর আবার লাল থেকে আবার সবুজে গেছে। এখন সে লাল টাচ করে অলরেডি নীল টাচ করছে, করার পর এখন লাল থেকে এখন সবুজে যাওয়ার টাইম ছিল, অর্থাৎ এখন 15তে যাওয়ার পুরো জোন ছিল। কিন্তু এই নিউজ এই মুভমেন্টটা নষ্ট করে দিছে এবং হয়তো যাবে 15তে যাবে, কিন্তু এখন এই যে 1 মাসে যাওয়ার যে কথা ছিল, এখন এইটা হয়তো 6 মাস লাগবে। তো আলটিমেটলি বারাকা এর জন্যই আমাদের জন্য একটা লসের প্রজেক্ট হয়ে গেল। যাক, এরপর যেগুলো দেখতে পাই, যাওয়ার আগে আপনাদেরকে একটা ভালো স্টক নিয়ে কথা বলে যাই, কারণ অনেকেই ডিভিডেন্ডের পাগল। দেখেন ইউপিজিডিসিএল, এটার অনেকে মজা করে উপজেলাও বলে, মানে ইউপি ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এখন এই স্টকটা খেয়াল করেন, এই স্টকটা বুঝছেন খুব সুন্দর ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ড নিয়মিত ভালো দেয়, এবারও ভালো দেওয়ার চান্স আছে, কারণ এই স্টকের ইপিএস কিন্তু আবার খুবই ভালো।
আপনাদেরকে আমি একটু ফান্ডামেন্টাল দেখাই। পাওয়ার ফুল অ্যান্ড পাওয়ার তো আপনার বেশিরভাগই মোবিল যমুনা বা যমুনা অয়েল, পদ্মা অয়েল এগুলো কিনেন, কিন্তু এটার আসলে কেউ খেয়াল করে না। দেখেন দাম কিন্তু পদ্মা অয়েল, মেঘনা অয়েল, যমুনা অয়েলের চেয়ে কম, ফান্ডামেন্টালি কিন্তু খারাপ না। তারা কিন্তু কোয়ার্টার 1-এ 60 টাকা ইপিএস, কোয়ার্টার 2 4 টাকা, কোয়ার্টার 3 আবার 60 টাকা। গতবার দিচ্ছে 14 টাকা, গতবার যখন মার্কেট দেশের অবস্থা সবচেয়ে বাজে ছিল। এবার যখন একটু ভালো হয়েছে, এবার কিন্তু 3 কোয়ার্টারে 19 টাকা হয়ে গেছে। গতবারের চেয়ে অলরেডি বেশি হয়ে গেছে 3 কোয়ার্টারে। ফাইনাল কোয়ার্টার যদি হালকাও ভালো দেয় তাহলে 25 টাকা টাচ করবে, এটা এখানে দেখা দিছে। নেভ 72 টাকা ভালো আছে, পি রেশিও 5। আপনারা অনেকে পি রেশিও পাগল, দেখেন মাত্র 5। গতবার দিয়েছে 60%। হ্যাঁ, গতবার কিন্তু দেশের অবস্থা খারাপ ছিল। এখন দেখেন এটা নিয়ে আপনারা এই ডিভিডেন্ড আমি পরে বুঝাচ্ছি। জাস্ট এখানে দেখেন 90% হোল্ডিং ডিরেক্টর, মানে একটা শেয়ার কত ভালো হলে 90% হোল্ডিং থাকে ডিরেক্টরের হাতে। ইনস্টিটিউট দেখেন এবার হালকা বাড়ছে, মানে ইনস্টিটিউটও বুঝতেছে এটার অবস্থা ভালো হচ্ছে। পাবলিকের হাতে মাত্র 2.5% শেয়ার, 1 কোটি শেয়ার। তো এই উপজেলা বা কি বলবো, মানে উপজেলার নাম মুখ দিয়ে চলে আসে, কারণ বেশিরভাগ মানুষ বলে ইউপিজিডিসিএল দেখেন নিয়মিত ভালো পারফর্ম করতেছে। তো ফান্ডামেন্টালি ভালো শেয়ার, যে ডিভিডেন্ড দিবে বেশি, গতবার যে 6 টাকা, কেন এ বেশি দিবে এটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন এখানে কি আছে নাকি একটু খেয়াল করি। এই দেখেন 2021-এ দিছে 170%, মানে 17 টাকা। 22-এ দিছে 170%, মানে 17 টাকা। শুধু 23-এ দিছে যখন ইপিএস অনেক বাজে হয় তখন 80%, আর এরপর দিছে 60%। এই দুইটা বাজে। এখন এই জায়গায় আমরা একটু খোঁজখবর নিয়ে দেখি যে এখানে ইপিএস আসলে কত ছিল। তাহলে আসুন এখানে আমরা দেখবো যে 2022-এ যখন সে এই যে 2022-এ 170% আর 21-এ 170% ডিভিডেন্ড দিল, তখন তার ইপিএসটা আসলে কত ছিল একটু খোঁজখবর নিয়ে দেখে আসি। দেখেন এইখানে 2022-এ এই যে 30 অক্টোবর 2022 এখানে ডিভিডেন্ড 170% দিছে, ইপিএস দিছে সে 17 টাকা। মানে 17 টাকা যেবার ইপিএস হয়েছে তখন সে 17 টাকাই আপনাকে ডিভিডেন্ড দিছে। চিন্তা করেন। আচ্ছা, এর আগের বছর আমরা খেয়াল করি, এর আগের বছর এগেইন 2021-এ আবার 170% ক্যাশ ডিভিডেন্ড দিছে, তার ইপিএস কত ছিল? 18 টাকা। এই দেখেন ইপিএস কোম্পানি হ্যাজ অলসো রিপোর্টেড কনসোলিডেটেড ইপিএস অফ টাকা 18। 18 টাকা সে যখন ইপিএস তখনও 170%, মানে 17 টাকা দিছে। এর পরের দুইবার আসলে তার এই যে আমাদের দেশের খারাপ অবস্থা এবং মার্কেটের খারাপ অবস্থার কারণে ইপিএসটা কমে যায়। এবং গতবারও ইপিএস খারাপ ছিল না, কিন্তু আমার মনে হয় সবকিছু মিলে দেশের অবস্থার খারাপের কারণে দেখেন ইপিএস 14 টাকায় চলে আসায় সে 6 টাকা দিছে। কিন্তু এবার যখন ইপিএসটা আপনার অলরেডি 19 টাকা হয়েছে এবং কোয়ার্টার 4-এ যদি হালকাও বেশি আসে তাহলে 25 টাকার কাছাকাছি যাবে। তো এবার তো সে চাইলেই 17 টাকা, 18 টাকা বা 20 টাকাও ইপিএস দিতে পারে। 200% ইপিএস দেওয়া, 200% ডিভিডেন্ড দেওয়াটা ইম্পসিবল না। এর জন্য এই শেয়ারগুলো একটু হিসাবে রাখবেন। এটা আপনাদের জন্য, এটা আমি কাদের জন্য বার করছি আসলে বলি, যারা একটু সেফ খেলতে চান তারা এই ডিভিডেন্ড পেয়ে খুশি হন, যারা চান যে একটু ভাই আমি দৌড়াদৌড়ি করবো না, সেফ শেয়ার। এর জন্য গত কদিন থেকে ফান্ডামেন্টালি ভালো সেফ শেয়ার নিয়ে আলোচনা করতেছি, কারণ অনেকে চান যে ভাই এগুলো নিয়ে আলোচনা করেন। তো আপনাদের জন্য খুঁজে খুঁজে আমি এরকম ভালো ফান্ডামেন্টাল, যেগুলোতে ডিভিডেন্ডও বেশি, ফান্ডামেন্টালি ভালো, তো এই শেয়ারটা এরকম দেখতে পারেন। সো এই হচ্ছে আজকের আলোচনা, আশা করি ভালো লাগবে। আর ইনশাল্লাহ টেনশন করবেন না, মার্কেট ঘুরে যাচ্ছে খুবই দ্রুত, 2-3 দিনের মধ্যেই মার্কেট ঘুরে যাবে এবং এরপর আবার একটা বড় আপট্রেন্ড আমরা ইনশাল্লাহ দেখবো, এটা প্রেডিক্ট করা যাচ্ছে। অ্যাটলিস্ট নির্বাচনের আগে দেশে যদি উল্টাপাল্টা বেজাল না হয় এবং যদি আমাদের তদন্ত কমিশন উল্টাপাল্টা তদন্ত না করে, বুঝতেছেন। সো এই বলে আজকের ভিডিও রাখছি, দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।